হ্যালো গুড পিপল, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকের 26 এবং 27-এর বাচ্চা কাচ্চারা, আজকে আমরা যেই টপিকটা পড়বো এইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ বিগত বছরগুলোতে এই টপিকটা ছিল না, অর্থাৎ শর্ট সিলেবাসের মধ্যেই এটা ইনক্লুডেড ছিল না। সো তোমার কিন্তু তুমি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে চাও, তোমার সর্বশেষ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসেছিল 2019 সালে। অর্থাৎ আমরা বলছি মার্কেটিং দ্বিতীয় পত্রের অধ্যায় 2 বিপণন পরিবেশ অথবা বাজারজাতকরণ পরিবেশের কথা। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং ক্লাসটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবা, কারণ এই টপিকে আজকে আমি যা পড়াবো এর বাহিরে কোয়েশ্চেন আসবে না। সো তোমার যখনই পরীক্ষা আসবে তুমি তখনই যেন এই ক্লাসটা দেখে রিভিশন দিতে পারো। দ্যাটস ওয়াই তোমার এই ক্লাসটা শেয়ার করা উচিত। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হবা, আমি কয়েক সেকেন্ড সময় নিব যেন সবাই টাইমলি জয়েন হতে পারে, একদম শুরু থেকে এই ক্লাসে থাকতে পারে, এতে সবাই শুরু থেকে বুঝতে পারবে। আর না হলে মাঝখান থেকে অনেকে লেফট আউট ফিল করে কিছুই বুঝতে পারে না। দ্যাটস ওয়াই আমি শুরুতে কিছু সবাই চেয়ে নিচ্ছি তোমাদের থেকে কয়েক সেকেন্ড সময় যেন সবাই জয়েন হতে পারে। অ্যান্ড অবভিয়াসলি এই সময়টা তোমাদের জন্যই দিচ্ছি, তোমরা যেন তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। প্রত্যেক দিন ক্লাসের মাঝখানে এখানে বলে আজকে লেট হয়ে গেল, আমাকে কেউ মেনশন করলো না। সো তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সবাইকে অবশ্যই মেনশন করে দিবা। ওকে, সো আবারও বলছি, আজকে আমরা মার্কেটিং দ্বিতীয় পত্রের কি ভাইয়া মার্কেটিং দ্বিতীয় পত্রের কি অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। ওকে, মার্কেটিং দ্বিতীয় পত্র। এবং এই টপিকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব যদি একটু আমি তোমাদেরকে সংক্ষিপ্তে বলি যে আজকের বিষয় কি কি থাকবে। ওকে, আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে যে প্রথমে এমসিকিউ থাকবে, এরপরে ক নং প্রশ্ন থাকবে, খ নং প্রশ্ন থাকবে এবং সৃজনশীল নিয়েও আলোচনা থাকবে। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হবা এবং কারা কারা আজকে তোমাদের ফার্স্ট ক্লাস আমার সাথে সেটাও একটু তোমরা কমেন্টে জানিয়ে ফেলবা। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ওকে, সো একটু তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমি আর বেশি সময় নেব না, একদম সরাসরি আলোচনায় চলে যাব। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে চ্যাপ্টারটা পড়াবো ওখান থেকে আমি কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে এমসিকিউ, বিকজ তোমার এখানে 30 মার্কস, দেন হচ্ছে কি মানে এমসিকিউতে তোমাদের টোটাল কি 30 মার্কস, এরপরে ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, এগুলো জানলে তুমি যেন কি করতে পারো, সৃজনশীলে ভালোভাবে আনসার করতে পারো। এবং সৃজনশীল আমি কয়েকটা দেখাবো যে এই প্যাটার্নের বাইরে সৃজনশীল তোমার আর আসবে না। ওকে, সো আমি যা দেখাবো এইটাই কি এই চ্যাপ্টারের জন্য এনাফ, আর কিছুই লাগবে না। তুমি যদি সারা জীবন এই চ্যাপ্টার নাও পড়ে থাকো তাও তুমি পারবা। ওকে, সো আমরা একটু আলোচনায় চলে যাই। ওকে, সো অধ্যায়ের নামটা কি, বিপণন বা বাজারজাতকরণ পরিবেশ। সো তোমরা বুঝতে পারতেছো যে পরিবেশ মানে কি। সো আমরা ছোটবেলায় সমাজ বইতে পড়েছিলাম পরিবেশ কি, তাই না? সমাজ বইতে পড়েছিলাম পরিবেশ কি ভাইয়া, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু থাকে তাকে আমরা পরিবেশ বলি। হ্যাঁ, আমাদের চারপাশে যা কিছু নিয়ে আমরা বসবাস করি সব কিছু মিলিয়েই পরিবেশ। সো ব্যবসায়ের ক্ষেত্রে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রেও এরকম পরিবেশ আছে। ওকে, সো বিপণন পরিবেশ কি সেটা যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কি, বিপণন পরিবেশ কি, বিপণন কাজটা চারপাশে যা কিছু নিয়ে গড়ে ওঠে, পরিচালিত হয়, ওইটাকে আমরা বিপণন পরিবেশ বলতে পারি। সো আমরা যে বুকিশ ডেফিনেশনটা দেখি যে বইয়ে কি বলছে, বা তোমার যদি পরীক্ষার খাতায় আসে যে বিপণন পরিবেশ কাকে বলে, কি ভাইয়া বিপণন পরিবেশ কাকে বলে। ওকে, ক নাম্বার প্রশ্ন 1 মার্কস এখানে আসবেই, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে প্রথমে এই প্রশ্নটা আসবে। ওকে, সো বিপণন পরিবেশ কাকে বলে, তখন তুমি কি লিখবা? সো বিপণন পরিবেশ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। তাহলে আমাদের একটা কি মেজর পয়েন্ট তুমি পেয়ে গেছো, বিপণন পরিবেশটা তোমার নিয়ন্ত্রণযোগ্য কিছু উপাদান থাকবে, কিছু উপাদান থাকবে অনিয়ন্ত্রণযোগ্য, যেটা চাইলে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না। ওকে, সো এটা বলছে কি যে নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান যা কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাহলে মেজর আরও একটা পয়েন্ট পেলাম। প্রথমে পেলাম যে উপাদানগুলো কি হতে পারে, উপাদানগুলো আমার নিয়ন্ত্রণযোগ্য হতে পারে, অনিয়ন্ত্রণযোগ্য হতে পারে, এবং তাদের প্রভাবটা কি হতে পারে, প্রত্যক্ষ বা সরাসরিভাবে প্রভাব বিস্তার করতে পারে। আরেকটা হতে পারে কি, এই কিছু উপাদান তারা পরোক্ষ, হ্যাঁ
বা কি ইনডিরেক্টলি তারা আমার উপর বা বিপণনের উপর প্রভাব বিস্তার করতে পারে। ওকে, এইটা হচ্ছে কি মেইন দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট যদি তুমি তোমার ডেফিনেশনে রাখতে পারো তাহলে বাকিটা কাভার হয়ে যাবে, তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে কি তোমার মাথায় রাখতে হবে প্রথমত নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান এবং এদের প্রভাব কেমন, প্রত্যক্ষ ও পরোক্ষ। ওকে, এখন আসো এই বিপণন পরিবেশকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। ওকে, কয়টা ভাগে ভাগ করতে পারি আমি জাস্ট এই টপিকটার সামারিটা দিয়ে দিচ্ছি, যেন তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে যেন রিলেটেবল মনে হয়, তুমি যেন পারো। ওকে, সো একটু দেখো, সো বিপণন পরিবেশকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি ভাই, দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাই, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ওকে, সো এখন তুমি বলবো যে ব্যষ্টিক পরিবেশটা কি আর সামষ্টিক পরিবেশটা কি। এখন আমি তোমাকে বলবো যে আগের ডেফিনেশনটা একটু রিকল করার চেষ্টা করো। সো রিকল যদি করো তাহলে তুমি দেখবা যে ব্যষ্টিক পরিবেশ কোনগুলা, যেই পরিবেশের উপাদানগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা বলছিলাম না ডেফিনেশনে যে নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। সো যেই উপাদানগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলো হচ্ছে কি ব্যষ্টিক পরিবেশ। ফাইন, কি ভাই, যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাদেরকে আমরা কি বলি, ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের আরও একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা আরও একটা বৈশিষ্ট্য পড়েছিলাম যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। সো এই ব্যষ্টিক পরিবেশ কি করবে, আমার বিপণনের উপর প্রত্যক্ষ প্রভাব রাখবে। বিপণনের উপর কেমন প্রভাব রাখবে ভাইয়া, প্রত্যক্ষ প্রভাব, মানে সরাসরি প্রভাব। ওকে, তাহলে ব্যষ্টিক পরিবেশের বৈশিষ্ট্য কি, তারা নিয়ন্ত্রণযোগ্য, চাইলেই তুমি নিয়ন্ত্রণ করতে পারবা বিভিন্ন পদ্ধতি বা কৌশল ব্যবহার করে, আর এরা সরাসরিভাবে আমার বিপণন কাজে প্রভাব রাখবে। দ্বিতীয়ত দুইটা ক্যাটাগরি, একটা ব্যষ্টিক, সামষ্টিক। তো সামষ্টিক মানে কি, সামষ্টিক শব্দের অর্থ আমরা বলতে পারি সামগ্রিক। কি বলতে পারি, সামগ্রিক। ওকে 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 সো এখানে দেখো যে সামষ্টিক পরিবেশের বৈশিষ্ট্য তাহলে কি, ব্যষ্টিকের তো আমরা কিছু পেলাম যে নিয়ন্ত্রণযোগ্য এবং পরোক্ষ প্রভাব রাখে, তাহলে সামষ্টিক কি করবে, সামষ্টিকও ভাইয়া সেম ভাবে কি করবে, সেম ভাবে আমার কিছু বৈশিষ্ট্যের অধিকারী। সামষ্টিককে আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি না, যেটা আমরা বলি কি অনিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিক পরিবেশ কিভাবে প্রভাব রাখবে, অবভিয়াসলি পরোক্ষভাবে প্রভাব রাখবে। কিভাবে, পরোক্ষভাবে, পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে। ওকে, ক্লিয়ার। তাহলে এখানে আমার এমসিকিউ আসতে পারে, কি ভাইয়া, এমসিকিউ। তোমার কি আসতে পারে, এমসিকিউ। এমসিকিউতে কি আসবে ভাইয়া, এমসিকিউতে আসবে যে নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের বৈশিষ্ট্য। ব্যষ্টিক পরিবেশের বৈশিষ্ট্য কি, এটা নিয়ন্ত্রণযোগ্য। অথবা আসতে পারে কোনটা, নিচের কোন উপাদানটি বা কোন পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার রাখে বা করে। হ্যাঁ, প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার কে করে, ব্যষ্টিক। পরোক্ষভাবে প্রভাব বিস্তার কে করে, সামষ্টিক। অনিয়ন্ত্রণযোগ্য উপাদান কোনটি, সামষ্টিক। ওকে, ক্লিয়ার। সো এখান থেকে কিন্তু তোমার 3 থেকে 4 মার্কস আসবে এবং এইটা কিন্তু তোমার কি অ্যাডমিশনেও কাজে লাগবে। কোথায় ভাইয়া, অ্যাডমিশন। সো এটা একটু মাথায় রাখবা, তোমার এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশনে, টেস্ট থেকে শুরু করে বোর্ড ফাইনাল, হ্যাঁ, সব জায়গায় কীভাবে কাজে লাগবে এটা সব কিছু তুমি ডিটেলস আমাদের ক্লাসে পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সো আমরা একটু দেখবো ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশের উপাদান কোনগুলা। ওকে, সো এখানে পাশাপাশি দুইটা পরিবেশই আছে। সো এর উপাদানগুলো যদি দেখি, ব্যষ্টিক পরিবেশের উপাদান যেগুলা কি নিয়ন্ত্রণযোগ্য, তাই আমরা একটু আগেই পড়লাম যে কি ব্যষ্টিক পরিবেশ হচ্ছে কি নিয়ন্ত্রণযোগ্য উপাদান। ওকে, নিয়ন্ত্রণযোগ্য উপাদান কি কি ভাইয়া, কোম্পানি, মানে কোম্পানি নিজেই একটা কি পরিবেশের উপাদান। কোম্পানির রুলস রেগুলেশনস, প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি, এটা কি করে, আমার বিপণন কার্যক্রমে প্রভাব বিস্তার করে। তাহলে এটা কি সরাসরি প্রভাব বিস্তার করে, দ্যাটস ওয়াই কোম্পানির নিচে একটা কি উপাদান। এরপরে আসো সরবরাহকারী। সরবরাহকারী বলতে কি বুঝায় বা কারা, সরবরাহকারী হচ্ছে তারাই যারা একটা কোম্পানিকে কি করে, তাদের র ম্যাটেরিয়ালস, লাইক ধরো আমি কি করি, আমি জামা উৎপাদন করি। সো কাপড়ের ক্ষেত্রে র ম্যাটেরিয়ালস কি, সুতা। সো সুতা যে আমাকে সরবরাহ করে, হ্যাঁ, সে হচ্ছে কি সাপ্লায়ার বা সরবরাহকারী। সো সরবরাহকারী যদি কাঁচামাল না দেয় আমি প্রোডাক্ট উৎপাদন করতে পারবো না, দ্যাটস ওয়াই সরবরাহকারী কি করে, আমার সরাসরি প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এরপর দেখো বিপণন মধ্যস্থ ব্যবসায়ী।
মধ্যস্থ ব্যবসায়ী আমরা কাদেরকে বলি? এরা হচ্ছে কি, আমি যে প্রোডাক্ট উৎপাদন করি আমি তো সরাসরি কাস্টমারের কাছে সবসময় সেল করি না, আমার অনেক লোক থাকে যারা সেল করে, এই লোক বা বিভিন্ন ব্যবসায়ী। সো মধ্যস্থ ব্যবসায়ী কারা হয়? সাধারণত পাইকার ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট, মানে যারা উৎপাদনকারী থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারদের কাছে সেল দেয় তাদেরকে আমরা কি বলি? যে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী। ওকে, এগুলো মনে রাখবা ইন ডিটেলসটা, কারণ এখান থেকে তোমার ক খ এবং এমসিকিউ এর কোশ্চেন আসবে। বলবে সরবরাহকারী বেস্টিক পরিবেশে কি ধরনের প্রভাব রাখে ব্যাখ্যা করো, বা সরবরাহকারীর কাজটা কি, বা মধ্যস্থ ব্যবসায়ীর কাজটা কি। হ্যাঁ, ক্রেতারা তো মেইন উপাদান, তাই না? আমাদের সামগ্রিক কাজ ক্রেতাকে কেন্দ্র করেই হয়। সো ক্রেতার চাওয়া পাওয়া চাহিদা সব কিছুকে আমাদেরকে সরাসরি প্রভাবিত করে। এবার প্রতিযোগী মানে কি? একই ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করে তাদেরকে আমরা প্রতিযোগী বলি। সো প্রতিযোগীরা কিভাবে প্রভাব বিস্তার করে? লাইক ধরো আমরা একই ধরনের একই কোয়ালিটির জিনিস দিচ্ছি, এখন সে যদি কি করে, মানে প্রতিযোগিতা করার জন্য বা আমার থেকে সেল বেশি আনার জন্য সে ইলিগালি ধরো যতটুকু কমানোর দরকার না, সে যদি প্রাইস এতটুকু ফল করে দেয় যে যা লস খাইলে খাইলাম কিন্তু সবাই বাসটা দিলাম, সো এটা কি হবে? আমার উপর প্রভাব পড়বে, আমার সেলের উপর, আমার প্রাইসিংয়ের উপর, কাস্টমারদের উপর প্রভাব পড়বে। ওকে, সো এটা কি, এই প্রতিযোগীরাও আমাকে সরাসরি প্রভাবিত করে। জনগোষ্ঠী বলতে বিভিন্ন পক্ষ আছে। আমার ধরো মিডিয়া পার্টনার, এরপরে ধরো অর্থ সংস্থানকারী পার্টনার, এরপরে গভর্নমেন্টের অনেক লিগাল বডি আছে যারা আমাদের এই বিপণনকে বা ব্যবসায়কে সরাসরিভাবে প্রভাবিত করে। ওকে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে বেস্টিক পরিবেশের। এবার আসো ভাইয়া সামষ্টিক পরিবেশ উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব। সামষ্টিক মানে কি? সামষ্টিক মানে হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। কি ভাইয়া? অনিয়ন্ত্রণযোগ্য আর কি পরোক্ষ প্রভাব। কি ভাই? পরোক্ষ প্রভাব। ওকে, আর বেস্টিক মানে কি? বেস্টিক মানে হচ্ছে প্রত্যক্ষ প্লাস হচ্ছে কি প্রত্যক্ষ প্রভাব আর নিয়ন্ত্রণযোগ্য। ওকে, নিয়ন্ত্রণযোগ্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এবার আসো যে উপাদানগুলো দেখবো। জনসংখ্যাগত উপাদান, প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক, সাংস্কৃতিক। তো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, তোমার এমসিকিউতে আসবে। নিচের কোনটি বেস্টিক পরিবেশের উপাদান, নিচের কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান। ওকে, ফাইন। সো এবার আসো আমরা জনসংখ্যাগত কি। জনসংখ্যাগত বলতে মানুষের, হ্যাঁ, মানে জনগণের যেই বৈশিষ্ট্য, লাইক ধরো লিঙ্গ, ধর্ম, হ্যাঁ, এরপরে ধরো যে কি বলে পেশা, এই যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, হ্যাঁ, নারী পুরুষ, এই যে ক্যাটাগরি, এটাকে আমরা বলতেছি কি জনসংখ্যাগত। বয়স, হ্যাঁ, এই বিষয়গুলা মানুষের মানে বেসিক যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা ক্যাটাগরাইজ করি সেটাকে আমরা জনসংখ্যাগত বলছি। প্রাকৃতিক কি? প্রকৃতি যেভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারে, লাইক ধরো ভূমিকম্প হইল, হ্যাঁ, বা জলোচ্ছ্বাস হইল, ঘূর্ণিঝড় হইল, এ কারণে আমাদের কার্যক্রম প্রভাবিত হইতে পারে। এটা কি ভাই? এটা অনিয়ন্ত্রণযোগ্য। তুমি তো চাইলে ভূমিকম্প, এই যে লাস্ট কিছুদিন আগে ভূমিকম্প হইলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, কি করলো, 1 মাসের জন্য বন্ধ দিয়ে দিল। সো এই জায়গায় প্রোডাক্টিভিটি কিন্তু কমে গেছে, 1 মাস আমরা পিছাই গেছি। হ্যাঁ, সো এটা কি? এটা কিন্তু তোমার অনিয়ন্ত্রণযোগ্য, তুমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারো না। এই প্রাকৃতিক যে দুর্যোগ, এগুলো আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি না, এবং এরা আমাদেরকে পরোক্ষভাবে কি করবে? প্রভাবিত করবে। এরপরে আসো অর্থনৈতিক জিনিসটা তো বুঝতেই পারতেছো যে টাকা পয়সার বিষয়। হ্যাঁ, অর্থনৈতিক উপাদানের মধ্যে কি করবে? আয়, ব্যয়, মাথাপিছু আয়, ঋণ, সুদের হার, হ্যাঁ, এরপর হচ্ছে কি সম্পদ জাতীয় যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে আমার কোথায়? এই অর্থনৈতিক পরিবেশের উপাদান। এরপরে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে আমার বিপণন কিন্তু অনেক স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। লাইক আগে কি হইতো, শুধু বিজ্ঞাপন দিত, সরাসরি করতো, বাট এখন ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে অনলাইন মিডিয়া, এবং আগে কি করতো, ভিডিও মডেল লাগতো, এখন এআই আসার কারণে এআই দিয়ে অনেক কাজ হয়ে যাচ্ছে। আমার বিপণন অনেক, ধরো আমার একটা প্রোডাক্টের ফটো শ্যুট করা লাগতো, এখন এটা আমি এআইকে কমেন্ট দিলেই জেমিনি বা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে আনসার দিয়ে দিচ্ছে, তারা সুন্দর ফটো করে দিচ্ছে। সো আমার কিন্তু অনেক পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে, আপ টু ডেট হচ্ছে, ঠিক আছে, আপডেট হচ্ছে। সো আমাদেরকে এরা কিন্তু প্রভাবিত করে।
এই যে রাজনৈতিক অস্থিরতা, এই যে আমাদের জুলাই আন্দোলন থেকে শুরু করে এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে মানুষের রাস্তায় নেমে যাওয়া, এটা কিন্তু আমাদেরকে কি করে, প্রভাবিত করে, এবং এটা চাইলেই আমি কি করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। সো এই জন্য এগুলাকে কি বলে, অনিয়ন্ত্রণযোগ্য। তোমার প্রশ্ন আসতে পারে লাইক ধরো যে কোনো একটা উপাদান দিয়ে বলে জনসংখ্যাগত পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য, ব্যাখ্যা করো কেন অনিয়ন্ত্রণযোগ্য, বা রাজনৈতিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য কেন, ব্যাখ্যা করো। এইভাবে আসতে পারে। সাংস্কৃতিক উপাদান, আমাদের ধর্ম, সংস্কৃতি, সামাজিকতা, এগুলা কি আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না। লাইক আমাদের কি পহেলা বৈশাখ উদযাপন করা, এগুলো হচ্ছে কি আমাদের সাংস্কৃতিক উপাদান। এরপরে বিভিন্ন মেলা থেকে শুরু করে এগুলো কি আমাদের সাংস্কৃতিক উপাদান। সো এগুলাকে আমি চাইলে কি করতে পারবো না, ইগনোর করতে পারবো না এগুলাকে। এবং এগুলাকে একটা কি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই বিশেষ মুহূর্তগুলোতে, ধরো আমাদের ঈদের সময়, এরপরে পূজার সময় থেকে শুরু করে সবগুলো ফেস্টিভ্যালে কি হয়, মানুষজন অনেক উৎসব মুখর থাকে এবং কেনাকাটা বেশি করে। সো ওদেরকে ওই সময় টার্গেট করে আমার কিন্তু বিক্রয় আমি বাড়াই নিতে পারি। সো এগুলো হচ্ছে কি আমার অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। ওকে, সো এই হচ্ছে বেসিক বৈশিষ্ট্যের আলাপ গেল, যে কোনটা কিসের ভিতর। এখন আমরা হচ্ছে কি কিছু কোশ্চেন প্র্যাকটিসে যাব। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো রকমের জিজ্ঞাসা থাকে যে ভাই এইটা একটু বুঝি না, এটা বুঝাই দেন, তাহলে অবশ্যই বুঝাই দিব। বাট তোমাদের কি করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবা। সো এই এমসিকিউটা আনসার করবে না, বিপণন পরিবেশ কয় ভাগে ভাগ করা যায় বা বিভক্ত, এটা একটু আনসার করো। ওকে সবাই? ওকে, স্বপন খান, এরপর হচ্ছে কি আফসানা ইকরা, একটু দ্রুত আনসার করবা যেন আমরা কি করতে পারি, আরো বেশি করে প্র্যাকটিস করতে পারি। ওকে সবাই? সবাই একটু দ্রুত আনসার করবা যে বিপণন পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সো আমরা জানি যে বিপণন পরিবেশ দুই ভাগে, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে কি সামষ্টিক। কি ভাইয়া? ব্যষ্টিক এবং সামষ্টিক। ক্লিয়ার? কি ভাইয়া? তাহলে কি হবে, কয় ভাগে? দুই ভাগে। এরপরে আসো। ওকে ফাইন। সো ভালো কথা, তোমাদের যেটা বলছিলাম যে এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তোমরা যারা এখন পিছিয়ে আছো তারা কিন্তু অনেক ভুল করছো, যারা পড়াশোনা এখনও করছো না। বিকজ তোমরা তো জানো লাস্টবার অর্থাৎ 25-এ তাদের শর্ট সিলেবাসে যেই রেজাল্ট দিছে, যেই প্রশ্ন স্ট্যান্ডার্ড বা হার্ড করছে আমরা যেটা বলি, তোমাদের বেলা তো ফুল সিলেবাস, তোমাদের জন্য এটা লিটল বিট একটু কম্পারেটিভলি কী হবে, টাফ হবে। যদি তোমরা প্রিপারেশন এখন থেকে না নাও তাহলে কিন্তু ধরা খাওয়ার অনেক অনেক বেশি চান্সেস। সো এখন দেখো 2 নম্বর প্রশ্নটা, যে কোনটি বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। সো আমরা বললাম কি বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে কারা? আমাদের দুই ধরনের পরিবেশ আছে, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। সো আমরা বললাম সামষ্টিক পরিবেশ আমাদেরকে কি করে, সামষ্টিক পরিবেশ হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, এটা আমাদেরকে পরোক্ষভাবে প্রভাবিত করে। তাহলে প্রত্যক্ষভাবে প্রভাবিত কে করে ভাইয়া? প্রত্যক্ষভাবে প্রভাবিত অবশ্যই কারা করবে? যারা ব্যষ্টিক পরিবেশ। কারণ ব্যষ্টিক পরিবেশের উপাদান কারা ছিল? ব্যষ্টিক পরিবেশ। সো ব্যষ্টিক পরিবেশের উপাদান কি ছিল? দেখো রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এই 3টা পরিবেশই হচ্ছে কি আমার সামষ্টিক। তাহলে আমার ব্যষ্টিক কোনটা? আমরা বলছিলাম ক্রেতা। ক্রেতারা আমাদেরকে সরাসরি প্রভাবিত করে। সো তারা হচ্ছে কি আমাদের ব্যষ্টিক পরিবেশ উপাদান, এবং তারা কি করবে? তাহলে আনসার ক্রেতা সাধারণ। ওকে, আচ্ছা। সো এই কোশ্চেনটা দেখো, যে কে প্রকৃত ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করে। ওকে, কে প্রকৃত ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করে। ওকে, সো আমরা এটা যদি দেখি, কে প্রকৃত ভোক্তার নিকট পণ্য পাঠায় কিভাবে, বা কোন ওয়েতে, বলো তো কিভাবে পাঠায়? প্রথমত কি হয়, উৎপাদনকারী পণ্যটা উৎপাদন করে, এরপরে মধ্যস্থ ব্যবসায়ীরা কি করে, আমার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠায়। সো এখানে মধ্যস্থ ব্যবসায়ী কারা আছে দেখো তো? এই সরবরাহকারী তো আমার উৎপাদনকারীকে কাঁচামাল সাপ্লাই দেয়। তো সরবরাহকারী তো হবে না, ভোক্তার নিকট তো তারা পাঠায় না, সরকারও পাঠায় না, উৎপাদনকারী তো উৎপাদন করে। তাহলে মধ্যস্থ কারবারিরা
আমার পণ্যটা পাঠায়। কারণ এই মধ্যস্থ কারবারি কারা কারা আমরা বললাম, পাইকার, এরপরে খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এগুলা। ওকে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যেটা বলছিলাম এইচএসসি 26-এর জন্য, এইচএসসি 26 তোমরা যারা টেস্ট পরীক্ষায় যাদের কানের পাশ দিয়ে গুলি গেছে যে কোনো মতে বেঁচে ফিরলাম, হ্যাঁ, এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আদৌ বাঁচতে পারবো কি পারবো না শিওর না, তাদের জন্য বলছি যে কি তোমাদের জন্য দেখো টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ। এখানে কি করানো হবে, এখানে তোমার এই কমার্সের স্টুডেন্ট যারা আছো তাদের প্রত্যেকটা সাবজেক্টের টেস্টের যেই কোশ্চেন আসছে বিভিন্ন কলেজ এবং বোর্ড কোশ্চেন, হ্যাঁ, এই টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে আমরা সলভ করিয়ে দিব যেন তোমার কোনো ধরনের কনফিউশন না থাকে। এখন তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করতে যাবা, বাট লাস্ট ইয়ারে শর্ট সিলেবাসের এক্সাম হয়েছিল, সো তুমি চাইলেই কি করতে পারবে না, নিজে নিজে সব কিছু পড়তেও পারবা না, হ্যাঁ, কি হবে না, তোমার প্রিপারেশনও হবে না। ওকে, সো এরপরে দেখো প্রি অ্যাডমিশন কাদের জন্য, যারা ভালো স্টুডেন্ট মনে করছো যে ভাই আমার এখন কি করতে হবে, একটু এগিয়ে যেতে হবে, হ্যাঁ, পড়াশোনাটাকে একটু আপ টু দ্য মার্কে নিয়ে যেতে হবে, আমি এখন অ্যাডমিশন নিয়ে ভাবছি, তাদের ক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি তুমি এখন এইচএসসির সাথে অ্যালাইন করে তুমি কি করতে পারো, অ্যাডমিশনটা নিয়ে ভাবতে পারো। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা। ওকে, সো তোমরা বিস্তারিত জানার জন্য আমাদের পেজে নক দিয়ে ফেলবা। ওকে, আর এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য তো আমাদের মিশন এ প্লাস চলছেই, হ্যাঁ, সো ওখানে তো তোমরা আছোই। সো তোমরা যারা 27 ব্যাচ যারা ফুল সিলেবাস একদম A to Z প্রিপারেশন নিতে চাও তারা মিশন এ প্লাসে এনরোল করবা। ওকে, এবার আসো যে কিসের কল্যাণে ভোক্তারা নতুন ও আকর্ষণীয় পণ্য সামগ্রী ভোগ করতে পারছে। কিসের কল্যাণে বলো তো ভাইয়া, আমরা জানি নতুন কিছু কিসের মাধ্যমে আবিষ্কার হয়, নতুন কিছু বিজ্ঞান বা প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত হয়, তাহলে ভাই কিসের মাধ্যমে, অবশ্যই প্রযুক্তির মাধ্যমে। ওকে, এইটা তোমরা সবাই জানো। ওকে, এবার আসো যে কোন পরিবেশ ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধরনকে প্রভাবিত করে। সো আমরা বললাম যে কোনো কিছু কেনার সামর্থ্য বা স্বার্থ, এটা কি অর্থের বিষয়। সো টাকা পয়সা, অর্থ, সম্পদ রিলেটেড যা হবে সব কিছু কি অর্থনৈতিক পরিবেশের উপাদান হবে। তাহলে কি হবে যে ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধরন প্রভাবিত হয় কি দ্বারা, অর্থনৈতিক পরিবেশ দ্বারা। ওকে, সো এইটা আই গেস সবার ক্লিয়ার। কোম্পানির বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধান করা কোন বিভাগের কাজ। সো কোনো কিছু কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না এবং এটা হলে এইটার সমাধান কিভাবে হবে এইটা নিয়ে আলোচনা করে কোন বিভাগ, এইটা হচ্ছে গবেষণা ও কি উন্নয়ন বিভাগ। এটাকে ইংরেজিতে বলে R&D। R&D মানে কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো সামষ্টিক পরিবেশের শক্তি কি। সো সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি। সো আমরা জানি সামষ্টিক পরিবেশ কি, যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলোকে সামষ্টিক পরিবেশ বলে, এবং যারা কি করে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো কি, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ, এরপরেও আরও আছে জনসংখ্যাগত, এরপরে প্রযুক্তিগত, রাজনৈতিক, অনেকগুলো আছে। সো এই 6টা উপাদান আছে বেসিক্যালি, এই 6টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর এই প্রতিযোগী হচ্ছে আমার কি বেস্টিকের। সো এখানে আনসার কি হবে 1 ও 2। ওকে, এবার আসো কোনটি বেস্টিক পরিবেশের উপাদান। দেখো এটা ঢাকা বোর্ড 2019, তোমরা তো জানো যে কি সর্বশেষ 19 সালে এই চ্যাপ্টার মানে এটা ফুল সিলেবাস ইনক্লুডেড ছিল। সো দ্যাটস ওয়াই এটা কি হবে আমাদের কি হবে বলো। এখানে তুমি যদি লাস্ট কোশ্চেন দেখতে চাও, লাস্ট সর্বশেষ ইয়ার কোনটাতে হয়েছে, তাহলে 19 সালের কোশ্চেন দেখতে হবে। ওকে, সো 19 সালে এখান থেকে কোশ্চেন আসছে, এই সেম কোশ্চেন 18 সালে সমন্বিত, মানে সব বোর্ডের জন্য একটাই কোশ্চেন, এবং দিনাজপুর বোর্ড 16। দ্যাট মিনস এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বেস্টিক পরিবেশ উপাদান কোনটি। সো বেস্টিক পরিবেশ মানে যেটা আমাকে সরাসরিভাবে প্রভাবিত করে প্রত্যক্ষভাবে এবং এটা নিয়ন্ত্রণযোগ্য। ধর্মবিশ্বাস, এটা আমার সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। জনসংখ্যা, এটাও সামষ্টিক। প্রযুক্তি, এটাও সামষ্টিক। বাট কোম্পানি আমার বেস্টিক, তাহলে কি আনসার হচ্ছে কোম্পানি। ওকে, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান, হ্যাঁ, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয় তাদেরকে আমরা কি বলি। তো আমরা বলছি যারা উৎপাদনকারীকে প্রোডাক্ট সাপ্লাই দেয় তাদেরকে আমরা কি বলি, সাপ্লায়ার বা সরবরাহকারী। তাহলে এখানে কি হবে, সরবরাহকারী। ওকে,
বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি কোনটি, এইটা ঢাকা বোর্ডে কোশ্চেন আসছে। সো নিয়ন্ত্রণযোগ্য মানে কি, অবশ্যই বেস্টিক পরিবেশ। নিয়ন্ত্রণযোগ্য মানেই হচ্ছে কি বেস্টিক পরিবেশ। সো বেস্টিক পরিবেশের উপাদান কোনগুলো এটা দেখতে হবে, সরবরাহকারী, প্রযুক্তি, প্রতিযোগী, ক্রেতা। ওকে, দেখো কি হবে এখন, দেখো ভাইয়া বলছে কোনটি নিয়ন্ত্রণযোগ্য শক্তি। এখন নিয়ন্ত্রণযোগ্য শক্তি বলতে বেস্টিক পরিবেশের উপাদান। এখন এখানে যে অপশনগুলো আছে, সরবরাহকারী এটাও আমার বেস্টিক পরিবেশের উপাদান, ক্রেতাও আমার বেস্টিক পরিবেশের উপাদান, প্রতিযোগী আমার বেস্টিক পরিবেশের উপাদান। এখন বেস্টিক পরিবেশের উপাদান না শুধু হচ্ছে প্রযুক্তি, মানে এই কোশ্চেনটা একটু মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, বিকজ এইটা যদি হইতো কোনটি নিয়ন্ত্রণযোগ্য শক্তি নয়, হ্যাঁ, তাহলে হয়তো প্রযুক্তি, আর বাকি সবগুলো নিয়ন্ত্রণযোগ্য, প্রতিযোগী, ক্রেতা, সরবরাহকারী এরা সবাই নিয়ন্ত্রণযোগ্য। ওকে, তাহলে এখানে আনসার যদি নয় থাকতো তাহলে প্রযুক্তি হইতো, আর যদি তোমাকে নিয়ন্ত্রণযোগ্য শক্তির কথা বলে তাহলে এই তিনটাই আনসার হয়, হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে। এখন তোমার যদি মনে হয় যে ভাই এখন আমার নিয়ন্ত্রণযোগ্য থেকে আমার একটা নিতে হবে, ওই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে ভাই কোনটা বেশি নিয়ন্ত্রণযোগ্য, এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা অ্যাকুরেট কিছু নাই, এটা কোয়েশ্চেনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এরপরও আমি জাস্ট বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে, যে তুমি যদি চিন্তা করো ভাই এই তিনটা নিয়ন্ত্রণ করা যায়, এটাও নিয়ন্ত্রণ, হ্যাঁ এটাও নিয়ন্ত্রণ, এটাও নিয়ন্ত্রণ, তাহলে কোনটাকে আমি বেশি নিয়ন্ত্রণ করতে পারি। সো যদি এই তিনটার মধ্যে কম্পেয়ার করো, ওই ক্ষেত্রে সরবরাহকারীদেরকে তুমি চাইলে সহজেই নিয়ন্ত্রণ করতে পারো তুলনামূলকভাবে, হ্যাঁ, তাদেরকে তুমি একটু ডিসকাউন্ট বাড়াই দিলা বা তাদের সাথে ভালো সম্পর্ক গঠন করলা, হ্যাঁ। বাট এখানে আসলে এক্স্যাক্ট ওই রকম কোনো আনসার নেই, তিনটাই আনসার হয়, আর যদি নয় হইতো তাহলে প্রযুক্তি আনসার হইতো। ওকে, আচ্ছা বলছি নিচের কোনটি অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। সো অনিয়ন্ত্রণযোগ্য মানে সামষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশের রাজনৈতিক পরিবেশ অবভিয়াসলি, আর বাকি সবগুলা বেস্টিক বেস্টিক বেস্টিক। ওকে, আচ্ছা এখানে দেখো একটা উদ্দীপকের কোশ্চেন দিচ্ছে, বলছে কি ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন কোন পরিবেশের কারণে। ওকে, দেখি জনাব ময়মনসিংহে কি করছে, একজন আলু চাষি, প্রতি বছর তার প্রচুর আলুর ফলন হয়, কিন্তু এবছর মৌসুম অত্যধিক বৃষ্টি। দ্যাট মিনস বৃষ্টি মানে কি, এটা ভাই আমার নিয়ন্ত্রণের মধ্যে না, এটা প্রাকৃতিক, হ্যাঁ। সো প্রাকৃতিক পরিবেশ কি হয়, অনিয়ন্ত্রণযোগ্য, সো এটা প্রাকৃতিক হবে। ওকে, সো তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা 26 ব্যাচ, তোমাদের মনে হচ্ছে যে ভাই টেস্টে কোনো মতে বাইচা গেছি, হ্যাঁ, সো তাদের জন্য হচ্ছে কি আমাদের এই ফাইনাল রিভিশন, হ্যাঁ, টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন, যেখানে টেস্ট পেপার সলিউশন করানো হবে একদম, প্রত্যেকটা অধ্যায় ওয়াজ টেস্টে কী কী কোয়েশ্চেন আসছে এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য যেগুলা পারফেক্ট সেই প্রশ্নগুলো তোমাদের সমাধান করানো হবে। সো ইটস ফর ইউ, অ্যান্ড যারা ভালো প্রিপারেশন অলরেডি আছে, যারা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়ে একটু এগিয়ে থাকতে চাও, কারণ আমাদের মূল টার্গেট তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না, এইচএসসির পরে। সো এখানে তোমার কি করতে হবে, যে ভার্সিটি নিয়ে এখন থেকে করতে হবে। সো ভার্সিটি নিয়ে যারা ভাবছো এবং ঢাবিয়ান হতে চাও, তারা কিন্তু আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচটাতে এনরোল করে ফেলতে পারো। ওকে, আর এইচএসসি 27 তোমরা তো একদম ফুল কোর্স আমাদের মিশন এ প্লাস, এটা তো তোমাদের চলমান আছে, এখানে তোমরা সবগুলো ডিটেলস পেয়ে যাবা। ওকে, সো আমরা যদি একটু দেখি ক বা খ নাম্বারের প্রশ্ন কি টাইপের আসতে পারে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে ভাইয়া আমার বিপণন পরিবেশ কি, এই প্রশ্নটা তো আসবেই, হ্যাঁ। সো এটা তো জানোই বিপণন পরিবেশ কি, এটা শুরুতে বললাম যে কোনো পণ্য বা সেবা বিপণনের যেসব শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রভাব বিস্তার করে সেগুলোকে আমরা বিপণন পরিবেশ বলছি। ওকে, এই পরিবেশ আমাদের কি হইতে পারে, দুই রকম হইতে পারে, বেষ্টিক এবং সামষ্টিক। তারা আমাকে সরাসরি এবং কি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে, অ্যান্ড তারা কেউ নিয়ন্ত্রণযোগ্য, কেউ অনিয়ন্ত্রণযোগ্য। ওকে, সো এই বেসিক বৈশিষ্ট্য দিয়ে তুমি লিখে দিলে হবে। এরপরে বলতে পারে বিপণন কোন পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য, কোনটি অনিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। সো বেস্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য, সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য। সো এইটা তুমি তোমার ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা, এবং তাহলে কি হবে, সুন্দরভাবে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, বিপণনের বেস্টিক পরিবেশ বলতে কি বোঝায় ভাই, এই চ্যাপ্টারে এই বেস্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ নিয়েই কোশ্চেন হবে, এর বাইরে কিছু নেই। সো এটা তুমি পারবা। সামষ্টিক পরিবেশ উপাদানগুলো নিয়ন্ত্রণ করা যায় না কেন ব্যাখ্যা করো, এটা আমি অলরেডি ক্লাসে ব্যাখ্যা করে দিছি, এবং এই আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি, তুমি এইচএসসি বলো, তুমি কলেজের পরীক্ষা বলো, সব জায়গায় তো বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা একটু দেখবা। এরপরে দেখো পণ্য বিপণনে প্রতিযোগী কীভাবে প্রভাব বিস্তার করে। বললাম যে প্রতিযোগী যদি আমার প্রাইস বাড়ায় দেয়, হ্যাঁ, এরপরে কি হবে, তাহলে আমার প্রোডাক্ট বেশি সেল হয়। আর যদি সে যদি প্রাইস কমায় দেয়,
হ্যাঁ, তাহলে কি হবে, আমার সেল কম হবে। তো অনেক কিছুই প্রতিযোগী কোয়ালিটি বাড়ায়, আমারও কোয়ালিটি বাড়াইতে হবে, কারণ আমার কোয়ালিটি খারাপ হলে প্রোডাক্ট কিনবে না কাস্টমাররা। সো অনেক কিছুই এই জায়গায় প্রতিযোগীর উপর নির্ভর করে। ওকে, অ্যান্ড আমরা যদি একটু সৃজনশীল দেখি যে কী টাইপের সৃজনশীল হয়, সো এখানে যদি তুমি দেখবা সৃজনশীল, হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। তো দেখো এখানে বলছে লিলি কেমিক্যালস লিমিটেড দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বাজারজাত করে আসছে। পণ্যটির দাম কম হয় এবং গুণগত মান ভালোর কারণে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের ভোগের ধরনের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে পিপি কেমিক্যালস ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। লিলি কেমিক্যালস এই সমস্যার সমাধানে তাদের স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে পণ্যমান উন্নত করার চিন্তা ভাবনা করছেন। ওকে, সো এই সিনারিওটা তুমি একটু চিন্তা করো যে এখানে কি করছে, সে কেমিক্যাল বিক্রি করতো, মানে কি বলে স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করতো, ভালো চলছিল, মানুষের টাকা হয়েছে, এখন আরও তারা ভালো প্রোডাক্ট চায়, আরও কোয়ালিটি। তো এখানে প্রশ্নটা আসছে সামষ্টিক পরিবেশ কি, এটা অলরেডি ব্যাখ্যা করা হয়েছে। এরপরে কি বেস্টিক পরিবেশের উপাদান নিয়ন্ত্রণযোগ্য, হ্যাঁ, সো বেসিক পরিবেশ উপাদান কেন নিয়ন্ত্রণযোগ্য এটাও ব্যাখ্যা করা হয়েছে। সো আমি বললাম যে ভাই যা বলছি যা পড়াচ্ছি এর বাইরে কিছুই আসবে না। এবারে দেখো সামষ্টিক পরিবেশে কোন উপাদানের কারণে উদ্দীপক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তো এটা কি কিসের কারণে হয়েছে বলো তো, অর্থনৈতিক চেঞ্জ হয়েছে, তাই না? এখানে বলছে মাথাপিছু আয় হয়েছে, বৃদ্ধি পাইছে। তো মাথাপিছু আয়, এরপরে ব্যয় বাড়ানো, এরপরে কি ঋণ বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি যাই বলো, এগুলা কি বললাম যে অর্থনৈতিক পরিবেশের উপাদান। সেটা কি হয়েছে, সামষ্টিক পরিবেশ কোনটা, অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত। এরপর বলছে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যার সমাধান পদ্ধতি কতটুকু যৌক্তিক। হ্যাঁ, পদ্ধতি যৌক্তিক, কারণ সে উন্নত করতে চায়। সে উন্নত করতে হলে কি লাগবে, প্রযুক্তির সহায়তা লাগবে। এটাও সামষ্টিক পরিবেশের একটা উপাদান, প্রযুক্তিগত পরিবেশ। ওকে, আই গেস তোমরা ক্লিয়ার। সো এভাবেই সৃজনশীল আসবে। সো তোমাদের জন্য এগুলো এসডব্লিউ, তোমরা কি করবা, নিজেরা সলভ করবা। হ্যাঁ, এখানে দেখো বলছে কি, এখানেও দেখো ক নাম্বার প্রশ্ন আসছে, সরবরাহকারী কারা, কোম্পানি বিপণন কার্যক্রমের উপর সরাসরি প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। সো কোম্পানি কিভাবে সরাসরি প্রভাব ফেলে এটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে কি উদ্দীপকের কিশোর ইমনের কার্যক্রম বেষ্টিক পরিবেশে কোন উপাদান অন্তর্ভুক্ত, উদ্যোগগুলিখিত সামষ্টিক পরিবেশ উপাদানটি দেশের সামগ্রিক অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখবে। সো বলছে ঢাকার খিলগাঁও বস্তি এলাকায় পিতৃহীন কিশোর ইমন সামান্য পুঁজি নিয়ে ঢাকা কাউরন বাজার থেকে সবজি কিনে নিজস্ব ভ্যানে করে তা বিক্রয় করে, ভ্যানে করে করে। একদিন হরতাল চলাকালে সবজি বিক্রয়ের সময় একটি মিছিল থেকে একদল লোক এসে ভ্যানের উপর আক্রমণ ভাঙচুর করে এবং তাকে মারধর করে মারাত্মক আহত করে। ইমনের ব্যবসায় বন্ধ হয়ে যায়, ভবিষ্যতের কথা ভেবে সে দুশ্চিন্তাগ্রস্ত। তাহলে এটা দেখা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। ইমন সবজি বিক্রি করে মানে কি, সে আরেকজনের থেকে, মানে কি সে কিন্তু কি করে, সে আরেকজন ব্যবসায়ী থেকে প্রোডাক্ট কিনে এনে সে কাস্টমারদেরকে দেয়। দ্যাট মিনস সে এখানে কার ভূমিকা পালন করতেছে, সে একজন মধ্যস্থ ব্যবসায়ী। সে কি একজন মধ্যস্থ ব্যবসায়ী, ঠিক আছে, সে হচ্ছে কি মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে বেষ্টিক পরিবেশে মধ্যস্থ ব্যবসায়ী তো একটা উপাদান ছিলই। ওকে, এরপরে দেখো বলছে সামষ্টিক পরিবেশের কোন উপাদানটা এখানে প্রভাব ফেলছে, বলছে রাজনৈতিক মিছিল থেকে। দ্যাট মিনস রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ আমার কি সামষ্টিক পরিবেশ এবং অনিয়ন্ত্রণযোগ্য। ওকে, সো এটা তুমি বিস্তারিত লিখে ফেলবা। এবং দেখো আমি যে সৃজনশীলগুলো দেখাচ্ছি ভাই এই টাইপের কোশ্চেন আসবে, এর বাইরে কিছুই আসবে না। হ্যাঁ, দেখো মিসেস জেনা একজন ফ্যাশন ডিজাইনার নববর্ষ পয়লা ফাল্গুন সামনে রেখে তিনি এমনভাবে শাড়ি ও থ্রি পিস ডিজাইন করেন যা মহিলাদের কাছে বিশেষ আবেদন সৃষ্টি করে, ফলে অল্প সময়ে তার ডিজাইনকৃত শাড়ি ও থ্রি পিসের বিক্রয় বৃদ্ধি পায়। সম্প্রতি নাম করা কয়েকটি ফ্যাশন হাউস সমজাতীয় পোশাক বিপণন করায় মিসেস হেনা তার ব্যবসায় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। বিপণন পরিবেশ কি, এটা তোমরা অলরেডি শিখে গেছো। বেষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। এটাও জানো কিভাবে প্রত্যক্ষ বা সরাসরিভাবে প্রভাবিত করে। মিসেস হেনা সামষ্টিক পরিবেশে কোন উপাদানকে গুরুত্ব দিয়েছেন। দেখো বলছে পহেলা বৈশাখ, নববর্ষ, হ্যাঁ, পহেলা ফাল্গুন, এগুলাকে গুরুত্ব দেয়। এগুলা কি আমাদের সাংস্কৃতিক উপাদান, ফেস্টিভ্যাল, তাই না, সংস্কৃতি। ওকে, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে কি আমার সামষ্টিক পরিবেশ উপাদান। সম্প্রতি মিসেস হেনা চিন্তিত হওয়ার কারণ ও তার করণীয় সম্পর্কে মতামত দাও। তার কি হয়েছে, প্রতিযোগী বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে, তার প্রতিযোগী বৃদ্ধি পেয়েছে। এখন তার কি করতে হবে, তার প্রতিযোগীদের থেকে ভালো লেভেলের কোয়ালিটি এবং কি প্রোডাক্ট দিয়ে, সার্ভিস দিয়ে ক্রেতাদের মন জয় করতে হবে। ওকে, সো এইটা তুমি সুন্দরভাবে
লিখে ফেলবা। অ্যান্ড এখানে দেখো আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম, এবং আমাদের যে ক্লাসগুলো হবে টেস্ট পরবর্তী সলভ, এখানে কি করবো আমরা ইন ডিটেলসে কোয়েশ্চেন সলভ করে দিব। এরকম অনেক এই বছর টেস্টে আসা এবং বোর্ডের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করাই দিব। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তারা এখানে ভর্তি হতে পারো। এখানে আমরা একদম ইন ডিটেলস সব কোয়েশ্চেন সলভ করাই দিব। অ্যান্ড হচ্ছে যে কি প্রি অ্যাডমিশন কাজের জন্য 26 ব্যাচের জন্যই, তোমরা যারা তোমাদের প্রিপারেশন ভালো আছে বা তোমরা ঢাবি নিয়ে যারা স্বপ্ন দেখছো তাদের জন্যই হচ্ছে কি এই ব্যাচটা। তোমরা এখানে এইচএসসির পাশাপাশি তোমরা অ্যাডমিশনে কীভাবে, এইচএসসির পড়াটার থেকেই তোমরা অ্যাডমিশনে কীভাবে আগায় থাকতে পারবা, এবং কী কী আসবে না আসবে ইন ডিটেলস বলে দিব, যেন তোমাদের কি হয় ঢাবি প্রিপারেশনের সময় যেন কি প্রেশার না পড়ে। ওকে, সো জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। যারা ঢাবিয়ান হতে চাও তারা এই প্রি অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলো। ওকে, আর 27 ব্যাচ তোমাদের জন্য তো আমাদের মিশন প্লাস চলবে। সো তোমরা কি করবা, অবশ্যই ফুল সিলেবাসের প্রিপারেশনটা তোমরা এখান থেকে নিতে পারবা। বিস্তারিত জানার জন্য পেজে নক দিবা, ওখান থেকে তোমরা বা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবা। সো আশা করি তোমাদের আজকের টপিকে কারো কোনো কোয়েশ্চেন নেই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের কিন্তু প্রতিদিন ক্লাসগুলো হচ্ছে, তোমরা রেগুলারলি ক্লাসগুলো করে ফেলবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।